গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম তো অভিমন্যুকে বুঝিয়েই চলেছে, কিন্তু অভিমন্যু তার সিদ্ধান্তে অটল। কুসুম বলছে, আপনিও তো এত বছর ধরে গিফটগুলো, দেবীমার গিফটগুলো যত্ন করে রেখেছেন, তাহলে কি কোথাও না কোথাও আপনিও চান যে আপনার সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হোক? তখন বলে, না না, তোমার ধারণা ভুল। তুমি চিনতে পারো না আমাকে কুসুম। তোমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে, কারণ অভিমন্যুর সিদ্ধান্ত কখনোই পাল্টায়নি এবং জীবনেও পাল্টাবে না। তখন অনুশ্রী বলে, শুনলে তো আমার বাবা কি বলল, তাই তোমার কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করছি কুসুম, তুমি এখান থেকে চলে যাও। তখন কুসুম বলে, হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি এসেছি শেষবারের মতোই দুই পরিবারের জোড়া লাগাতে। কর্তা যে কিনা আপনার বন্ধু ছিল না, আপনার প্রাণ ছিল। তখন অভিমন্যু বলে, শোনো, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, কারণ ইন্দ্রাণী এত বছর পর তোমাকে কেন এই বাড়িতে পাঠিয়েছে সাফাই গাইতে। তখন কুসুম বলে, বিশ্বাস করুন কর্তা, আমার দেবীমা জানেও না আমি এখানে এসেছি। আমি মানছি দেবীমার অজান্তে আমি এখানে এসেছি, ভুল করেছি, কিন্তু আমি এসেছি এই দুই পরিবারের ভুল বোঝাবুঝি মেটাতে, এবং আপনার সময় এসেছে সব কিছু শোনার। তখন কুসুম অনুশ্রীর বাবাকে তার দেবীমা যা বলেছিল সমস্ত কিছু ঘটনা খুলে বলতে থাকে। কারণ অনুশ্রীর মা যখন মারা যায় তখন অভিমন্যু অনেক একা হয়ে পড়ে, অদ্ভুত মতো আচরণ করতে থাকে, অভাব তাকে ঘিরে রাখে। তার স্বপ্ন ছিল এই গ্রামে একটা হসপিটাল দিবে, যেন বিনা চিকিৎসায় কেউ না মারা যায়, কারণ অনুশ্রীর মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। এমনকি জমি জমা সব বিক্রি করেও সেই গ্রামে হসপিটাল দিবে, এরকম একটা প্ল্যান করেছিল। তখন ইন্দ্রাণী এবং রাজ এগুলো সহ্য করতে না পেরে হসপিটালে চলে যায়। তাদের প্ল্যান ছিল শহরে গিয়ে ইনকাম করবে, টাকা পাঠাবে তার দাদার স্বপ্ন পূরণ করার জন্য। কুসুম এসব বলে কিচ্ছু বিশ্বাস করে না, বলছে, চুপ করো, তোমার এই কথাগুলো আমি বিশ্বাস করি না, কারণ ওরা আমাকে ফেলে শহরে চলে গিয়েছে, কারি কারি টাকা কামিয়েছে, বিজনেস করেছে, বুঝতে পেরেছ? কি করতে পেরেছে? কিচ্ছুই করতে পারেনি। আমি একা একা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করেছি, আমার জমি জমা সব বিক্রি করে দিয়ে হসপিটাল করেছি, স্কুল করেছি। আর ওরা ওরা কি 1 টাকা সাহায্য দিয়েছে? দেয়নি তো, শুধু একটা সংস্থা আমাকে সাহায্য করেছে। কুসুম সেই সংস্থার নামটা বলে দেয়, যা শুনে অভিমন্যু তো অবাক হয়ে যায়। এই সংস্থার নাম তুমি কিভাবে জানলে? তখন কুসুম অবাক হয়ে অভিমন্যুর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রোশন সব প্রমাণ নিয়ে গাঙ্গুলি বাড়িতে যাবে আসমানের কাছে। তখনই রাস্তার মধ্যে দেবলিনের ভাড়া করা গুন্ডা রোশনকে এক ধাক্কা দিয়ে একদম রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়। রোশন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকে। অন্যদিকে অভিমন্যু কুসুমকে বলছে, কি ব্যাপার, তুমি বললে না কেন? ওই সংস্থার নাম তুমি কিভাবে জানো? তখন কুসুম সম্পূর্ণ আবার খুলে বলতে থাকে। তখন কুসুম বলে, যে সংস্থা আপনি চিনেন ওইটা হচ্ছে দেবীমারি দেওয়া, কোম্পানির নাম হচ্ছে ARC কোম্পানি। আর জানেন এই কোম্পানির নাম, ফুল নেম কি? অভিমন্যু রায় চৌধুরী। আপনার নামই কোম্পানি কর্তা। আমার দেবীমা ওইখানে ফাউন্ডেশনে সমস্ত টাকা পয়সা দিয়েছেন আপনার কল্পনা, আপনার স্বপ্ন পূরণ করার জন্য, যেটা আপনি নিজেও জানেন না। যার শুনে অভিমন্যু রায়চৌধুরী পুরোই চমকে যায়। তারপরে বলে, জানেন কর্তা, প্রতি বছর আপনার জন্মদিনের জন্য আমার দেবীমা পায়েস রান্না করে, ওই বাড়িতে একাই পায়েস রান্না করে, আপনার ছবি পাশে রেখে প্রতি বছর আপনাকে গিফট পাঠানো হয়। বিশ্বাস করুন কর্তা, আমার দেবীমা আপনাকে ভুলে যায়নি। তখন অভিমন্যু যা শুনে তার চোখটা ছলছল করতে থাকে। কুসুম বলে, এবার তো শুনলেন কর্তা, আমাকে অনুশ্রীকে নিয়ে যেতেই হবে, তা না হলে অনেক বিরাট একটা ভুল হয়ে যাবে। আমাকে নিয়ে যেতে দিন, ঈশান সাহেবের বিয়ে আজকে, নিয়ে যেতে দিন আমাকে। চলো অনুশ্রী, আর দেরি করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো হাতটা ধরলে অনুশ্রী হাতটা একদম ছেড়ে দেয়, বলছে, ছাড়ো তুমি আমাকে, আমি তোমার সাথে যাব না। ঘাড় ধাক্কা দিয়ে কুসুমকে বের করে দেয়, বলছে, অনুশ্রী তুমি আমার সাথে এরকম করতে পারলে? তখন বলে, হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি যাও এখান থেকে। তখন কুসুম বাধ্য হয়ে খুব কষ্ট মন নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে অনুশ্রী তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, আমি কুসুমকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। বলো বাবা, আমি ঠিক করেছি না? তখন অভিমন্যু বুকে হাত দিয়ে একদম মাটিতে লুটে পড়ে অসুস্থ হয়ে পড়ে এবং তার কোনো জ্ঞান নেই। অনুশ্রী এবং রিভু চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে কুসুম গাড়িতে একা একা যাচ্ছে বাড়ির দিকে, আর খুব কান্না করছে, বলছে, ঈশান সাহেব, মধ্যে কথা রাখতে পারলাম না, এটা বলে কান্না করতে থাকে। তখনই আয়ুষ্মান কুসুমকে ফোন দেয়, বলছে, কুসুম ফোন ধরছে না কেন, কতদূর কি করতে পারলে? তখন বলে, ছোট সাহেব, আমি কথা রাখতে পারিনি, শত চেষ্টা করেও আমি কর্তার মন জয় করতে পারিনি, আমাকে একাই ফিরতে হচ্ছে।
তখন বলে কি বলছো, ওদিকে রোশনকে ফোনে পাচ্ছি না, এদিকে তুমিও কিছু করতে পারলে না, তাহলে আমি কি করব কুসুম, এই বিয়েটা আমি কিভাবে আটকাবো? তখন কুসুম বলে এখন একটাই উপায়, আপনি দেবীমাকে সমস্ত কিছু খুলে বলেন, তাছাড়া আর কোনো উপায় নেই ছোট সাহেব। তখন আয়ুষ্মান ফোনটা রেখে দেয়। এদিকে দেবলীনা তো অনেক খুশি, বলছে আমি জানি আয়ুষ্মান কুসুম তোমাদের দূর কতটুকু, তোমরা কোনোভাবেই আমার বিয়ে আটকাতে পারবে না, আজকে তো আমার বিয়ে হবেই। এটা বলে দেবলীনাও অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে আজকে তো আমি গাঙ্গুলি বাড়িতে সারা জীবনের জন্য এন্ট্রি নিব আর বিদায় হবে কুসুম, বুঝতে পেরেছ? এটা বলে হাসতে থাকে। অন্যদিকে কুসুম তো খুব কান্না করছে গাড়িতে বসে, বলছে এখন আমি কি করব? ঈশান সাহেব দেবলীনা ম্যাডামকে বিয়ে করলে কখনো সুখী হবে না, ছোট সাহেবকে তো দেবীমাকে সব খুলে বলতেই হবে, তা না হলে সব কিছুই যে একদম শেষ হয়ে যাবে। তখনই কুসুমের বাবা কুসুমকে ফোন দেয়, বলছে কুসুম তুই কোথায় আছিস? তখন বলে বাবা এই তো আমি বাড়ির কাছাকাছি আছি, কারণ ছোট সাহেব আমি একটা কাজ দিয়েছে, আমি আসছি। আচ্ছা বাবা বিয়ে কি হয়ে গিয়েছে? তখন বলে না না, এই তো কিছুক্ষণের মধ্যে বিয়ে হবে, তুই তাড়াতাড়ি চলায়। তখন বলে হ্যাঁ বাবা আমি আসছি। এটা বলে ফোন রেখে দেয়। তখন কুসুম বলে আমাকে হার মানলে চলবে না, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, দেবীমাকে সমস্ত কিছু আমি খুলে বলবো, কিছুতে এই বিয়ে হতে দিব না। এটা বলে কুসুম ড্রাইভারকে বলতে থাকে তাড়াতাড়ি আঙ্কেল গাড়িটা চালান। অন্যদিকে দেবলীনা বলতে থাকে আয়ুষ্মান তুমি নিশ্চয়ই রোশনের খোঁজ করছো, ও তো এতক্ষণে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে তোমার ট্রাম্প কার্ড, সেও কিছুক্ষণের মধ্যেই চলে যাবে এই দুনিয়া ছেড়ে, তুমি কিছুই করতে পারবে না। কুসুম তো ধুকে ধুকে মরবে, আর আয়ুষ্মান তুমিও কিছুতেই বিয়েটা আটকাতে পারবে না, আমি হব এই সাম্রাজ্যের রানী, এই সাম্রাজ্যের রানী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছ? এটা বলে দেবলীনা হাসতে থাকে। এদিকে আয়ুষ্মানের বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। পুরোহিত মশাই ঈশানকে নিয়ে নিয়মিত শুরু করে দেয়। অন্যদিকে আয়ুষ্মান বলে আমাকে এক্ষুনি মাকে সবকিছু বলে দিতে হবে। সে কল্পনা করতে থাকে তার মাকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু ইন্দ্রাণী তার কোনো কথাই বিশ্বাস করে না, কষে চড় মারে। তখন সে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে, এতক্ষণ আমার কল্পনা ছিল, তাহলে আমি কিভাবে আটকাবো, কিভাবে বিয়ে আটকাবো? রোশনও ফোন ধরছে না, এদিকে কুসুমও ব্যর্থ হয়ে ফিরে আসছে, কি করব আমি? তখন ইন্দ্রাণী বলে যাও ঈশানকে রেডি করে নিয়ে আসো। তখন আয়ুষ্মান ঈশানকে উপর নিয়ে যায় আর ড্রেস দিয়ে দেয় ঈশানকে রেডি হতে। ঈশানও বাধ্য হয়ে রেডি হতে যায়। অন্যদিকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে রোশন। সব জনগণ ভিড় করে, বলছে লোকটা তো বেঁচে আছে। তখনই ফোন বেজে ওঠে, কারণ আয়ুষ্মান ফোন করে। আয়ুষ্মান বলে রোশন তুমি কোথায়? তখন পাশের একজন লোক বলতে থাকে আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। যা শুনে আতকে ওঠে আয়ুষ্মান, বলছে কোথায় আছে? তখন লোকেশনটা বলে দেয় আর বলছে আমরা ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এদিকে আয়ুষ্মান তো অস্থির হতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে কুসুমকে তার বাবা আবারও ফোন দেয়, বলছে মা কোথায় আছিস? এদিকে মালা বদল শুরু হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আসছিস না কেন? তখন বলে হ্যাঁ বাবা আমি আসছি। এটা বলতে না বলতেই গুন্ডারা কুসুমকে একদম আক্রমণ করতে থাকে, বলছে তখনই ভয় পেয়ে যায় কুসুম, বলছে আপনারা কে? এদিকে ফোনটা চালুই থাকে, তার বাবা সব শুনতে পায়, বলছে মা তোর কি হয়েছে? কিন্তু কুসুম আর কিছুই বলতে পারে না। কুসুমকে গুন্ডারা মুখ চেপে ধরে ওই গাড়ি থেকে অন্য গাড়িতে নিয়ে চলে যায়। একটা গোপন আস্তানায় নিয়ে আসে কুসুমকে, বলছে একদম চুপ করে বসে থাক। কিন্তু কুসুম তাদের কোনো কথা শুনতে চায় না, খালি আসতে চায়। কিন্তু তারা তাকে হুমকি দিয়ে একদম একটা জায়গায় আটকে রাখে, ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে। আর কুসুম তো ভয় পেয়ে যায়। এদিকে বিয়ের মালা বদলও শুরু হয়ে যাবে। দেবলীনাকে নিয়ে চলে এসেছে বিয়ের মণ্ডপে। এদিকে ঈশানেরও খুব মন খারাপ, তার মা বাবা অনেকটা বুঝতে পারছে ঈশানের কি যেন হয়েছে। ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় সেই বিয়েটা কি আটকাতে পারবে আয়ুষ্মান? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।